প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাতুন নাহার সাইকি, প্রভাষক, হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রে অধ্যায় ষষ্ঠ দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টি শুরু করেছিলাম এবং সেখানে আমরা কিছু বিষয় সম্পর্কে ধারণা নিয়েছি। যেমন যে দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা সম্পর্কে আমরা কিছু জেনেছি, যে দীর্ঘমেয়াদী অর্থায়নটা কি, দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যাবলী জেনেছি, দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনীয়তা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলো জেনেছি। শেয়ার এবং ঋণপত্রের মধ্যে যে পার্থক্য সেটা জেনেছি এবং বন্ডের ধারণা এবং বন্ডের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজকে আমি তোমাদের বন্ড নিয়ে আলোচনা করব একটু ব্যাপকভাবে। গত ক্লাসে আমরা বন্ডের একটু সামান্য ধারণা নিয়েছি, আজকে আমরা বন্ড নিয়ে সম্পূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু আবার বলে নিই যে বন্ডটা কি। আমরা গত ক্লাসে জেনেছি যে বন্ড বা ঋণপত্র হচ্ছে এক ধরনের ঋণের দলিল, যার মাধ্যমে কোম্পানি জনগণ বা বিভিন্ন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময়ের জন্য তহবিল সংগ্রহ করে থাকে, অর্থাৎ মূলধন সংগ্রহ করে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে। মূলত যৌথ মূলধনী প্রতিষ্ঠান বা পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ বৃহৎ প্রতিষ্ঠানগুলো অর্থাৎ কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের জন্যই বাজারে বন্ড ইস্যু করে। এই বন্ডকে কিন্তু ঋণপত্র বলা হয়। মূলত বন্ড বা ঋণপত্র কিন্তু ঋণ গ্রহণকারী এবং প্রদানকারীর মধ্যে একটা চুক্তিপত্র, যেখানে এই চুক্তিপত্রে কি উল্লেখ থাকে, ঋণকৃত অর্থের পরিমাণ, ঋণ পরিশোধের নিশ্চয়তা, সুদের হার এবং পরিশোধের তারিখ, এই সকল কিছু উল্লেখিত থাকে। সাধারণ শেয়ারের ন্যায় কিন্তু ঋণপত্রকেও সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় এবং এই ক্ষুদ্র অংশের এককের কিন্তু একটা মূল্য থাকে। এই মূল্যগুলো সাধারণত 1,000, 3,000 বা 10,000 টাকা একক মূল্যের বন্ড বা ঋণপত্র বাজারে কি করা হয়, কোম্পানিগুলো ইস্যু করে। তাহলে আমরা জানলাম যে বন্ড বা ঋণপত্র মূলত ঋণ গ্রহণকারী এবং প্রদানকারীর মধ্যে চুক্তিপত্র, যে চুক্তিপত্রে ঋণ যেটা বন্ড বিক্রি করা হয় সেই ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের নিশ্চয়তা, ঋণ সুদের হার এবং ঋণ পরিশোধের তারিখ, এই শর্তগুলো উল্লেখ থাকে। বন্ডের বৈশিষ্ট্যগুলো আমরা আবার দেখে নিচ্ছি। বন্ড কি বলা হচ্ছে, যে একটা ঋণের দলিল, যেহেতু এটা ঋণ প্রদানকারী এবং গ্রহণকারীর মধ্যে যে পার্টি, দুই পক্ষের মধ্যে একটা কি চুক্তিপত্র বা দলিলপত্র, এবং এই দলিলে কিন্তু ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের নিশ্চয়তা, সুদের হার এবং ঋণ পরিশোধের সময়, এ সকল কিছু উল্লেখ থাকে। সময়, ঋণপত্র বা বন্ড পরিশোধে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে এবং এই নির্দিষ্ট সময়টাকে কি বলা হয়, পরিপক্ক সময়। কিছু কিছু বন্ড রয়েছে যে এই পরিপক্ক সময় পার হলে পুরো টাকাটা ফেরত দেওয়া হয়, আবার কিছু কিছু বন্ড রয়েছে যেটা কিস্তিতে পরিশোধ করা যায়। এবং বন্ডের অবশ্যই সময়ের উল্লেখ থাকবে, যে কিভাবে কোন সময়ে বন্ডের মূল্য পরিশোধ করা হবে, একক মূল্য। শেয়ারের মতো, সাধারণ শেয়ারের মতো বন্ডকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র একক অংশে বিভক্ত করা হয় এবং প্রতিটি এককের কিন্তু মূল্য থাকে, যেমন 1,000, 2,000, 3,000 বা 10,000, 7,000, 10,000 পর্যন্ত একক মূল্যের বন্ড কিন্তু কোম্পানিগুলো বিক্রি করে থাকে। ভোটাধিকার, এটি যেহেতু ঋণপত্র, এটা ঋণের ক্ষেত্রে এখানে কি সৃষ্টি হয়, মালিকানা সৃষ্টি হয় না, এখানে কি সৃষ্টি হয়, পাওনাদার সৃষ্টি হয়। এই কারণে বন্ড যারা ধারণ করে থাকে, ঋণপত্র, তাদের কিন্তু কোনো কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না এবং এদের কিন্তু ভোটাধিকার
নেই, এরা কোম্পানির শুধু পাওনাদার। জামানত বন্ড কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হতে পারে জামানত যুক্ত আর একটা হতে পারে জামানত বিহীন। সাধারণ যে ঋণপত্রগুলো সেগুলো মূলত জামানত বিহীন ঋণপত্র হিসেবে গৃহীত। আবার জামানত যুক্ত ঋণপত্র হচ্ছে বন্ধকি ঋণপত্র, সেগুলো কিন্তু বন্ধক বা মর্টগেজ ঋণপত্র হচ্ছে মর্টগেজ বন্ড, মর্টগেজ রেখে বা বন্ধক রেখে কিন্তু সেই ঋণপত্রগুলো দেয়া হয়। তাহলে আমরা বন্ডের বৈশিষ্ট্য, বন্ডের ধারণা, বন্ড কি এবং বন্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জানলাম, যেমন ঋণের দলিল, তার সময় যে উল্লেখ থাকে, তার একক মূল্য এবং ভোটাধিকার নিয়ে এবং জামানত সম্পর্কিত বন্ডের বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম। এরপরের টপিক হচ্ছে বন্ডের প্রকারভেদ। বন্ডের আমরা এখন যে টাইপস গুলো রয়েছে সেগুলো দেখবো। যে ক, জামানতের ভিত্তিতে শ্রেণীবিভাগ। আমরা যখন বৈশিষ্ট্যগুলো বললাম তখন বলেছি যে জামানতের বিহীন এবং জামানত যুক্ত দুই ধরনের বন্ডের কথা কিন্তু বললাম। সেই জামানতের ভিত্তিতে এখন আমরা শ্রেণীবিভাগ দেখবো যে বন্ড জামানতের ভিত্তিতে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে জামানত বিহীন বন্ড আর একটা হচ্ছে জামানত যুক্ত বন্ড। জামানত বিহীন বন্ড কোনগুলো? এর যে বন্ডের বিপরীতে কোনো জামানত অর্থাৎ কোনো মর্টগেজ রাখা হয় না, বা কোনো বন্ধকি সম্পদ রাখা হয় না, সেটাই হচ্ছে জামানত বিহীন বন্ড। সেটা সাধারণ বন্ড গুলো বা ঋণপত্র বা ডিবেঞ্চার, সেটাই হচ্ছে জামানত বিহীন বন্ড। আর জামানত যুক্ত বন্ড, যার যে সকল বন্ডের বিপরীতে কি করা হয়, জামানত প্রদান করা হয়, তাকে জামানত যুক্ত বন্ড বলে, যেমন মর্টগেজ বন্ড। এর পরের ভিত্তি হচ্ছে জামানতের প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ। জামানতের প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ তিন প্রকার, একটা মর্টগেজ বন্ড, ইকুইপ, আর একটা হচ্ছে মর্টগেজ বন্ডের আবার দুইটা ভাগ, ক্লোজড এন্ড মর্টগেজ আর একটা হচ্ছে ওপেন এন্ড মর্টগেজ। তাহলে মর্টগেজ বন্ড, যে সকল বন্ড ইস্যু করার সময় কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানত দেওয়া হয় সেটা হচ্ছে মর্টগেজ বন্ড। এর আবার দুই প্রকার, ক্লোজড এন্ড মর্টগেজ, সেটা হচ্ছে ক্লোজ এন্ড মর্টগেজ, সেটা কি উল্লেখিত জামানতের বিপরীতে অতিরিক্ত ঋণপত্র ইস্যু করা যায় না, সেটা হচ্ছে ক্লোজ এন্ড মর্টগেজ। এর বিপরীতে কোনো ঋণপত্র ইস্যু করা যায় না অতিরিক্ত। আর ওপেন এন্ড মর্টগেজ হচ্ছে যে জামানতের বিপরীতে অতিরিক্ত মর্টগেজ বা ঋণপত্র ইস্যু করা যায়, সেটাই হচ্ছে ওপেন এন্ড মর্টগেজ। জামানতের প্রকৃতি ভিত্তিতে দ্বিতীয় শ্রেণী বিভাগ হচ্ছে ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট। ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিপরীতে যখন ঋণ নির্ধারণ করা হয় সেটা হচ্ছে ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট। ঋণ গ্রহীতা যতদিন টাকা পরিশোধ না করবে এই জামানতকৃত যে সম্পত্তি বা যন্ত্রপাতি এই মালিকানা ততদিন ট্রাস্টির কাছে থাকবে। ঋণ পরিশোধের পর এই যন্ত্রপাতির মালিকানা কি হবে, ঋণ গ্রহীতা ফেরত পাবে। 3 নাম্বার জামানতের প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ হচ্ছে চ্যাটেল মর্টগেজ। বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য যে সম্পত্তি জামানত রেখে যে বন্ড নেওয়া হয় বা ক্রয় করা হয় সেটাই হচ্ছে চ্যাটেল মর্টগেজ, ব্যক্তিগত সম্পত্তির বিপরীতে। তাহলে জামানতের প্রকৃতির ভিত্তিতে আমরা শ্রেণী বিভাগ দেখলাম, মর্টগেজ বন্ড, ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট, চ্যাটেল মর্টগেজ। আর মর্টগেজ বন্ডের দুই রকম হচ্ছে ক্লোজ এন্ড মর্টগেজ আর ওপেন এন্ড মর্টগেজ। এর পরের ক্যাটাগরি হচ্ছে অন্যান্য বন্ড। আরো কিছু ঋণপত্র রয়েছে, যেমন ইনকাম বন্ড। ইনকাম বন্ড কোনগুলো? যেসব বন্ডের সুদ প্রদান কোম্পানি মুনাফার উপর নির্ভরশীল সেগুলোকে ইনকাম বন্ড বা আয় বন্ড বলা হয়। কোম্পানি মুনাফা যদি অর্জন না হয় আয় বন্ডের উপর কিন্তু সুদ প্রদান করা হয় না।
এটা অনেকটা অগ্রাধিকার শেয়ারের মতো। তবে এটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে আয় হলে যে লভ্যাংশ দিতে হবে এমন কোনো কিন্তু এখানে বাধ্যবাধকতা নেই, কিন্তু আয় হলে সুদ দিতে হবে ইনকাম বন্ডে। অগ্রাধিকার শেয়ারে কিন্তু এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইনকাম বন্ডের ক্ষেত্রে আয় হলেই কিন্তু সুদ দেয়া লাগবে। এরপর হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। এটা হচ্ছে যে সময়কালটা দেয়া থাকে, যেটা আমরা পরিপক্ক সময় বলেছি, যে বন্ডের যে চুক্তিপত্রে একটা সময় উল্লেখ থাকে, সেই সময়ের আগেই কিন্তু ঋণদাতা ইচ্ছা ওপর কিন্তু ভিত্তি করে এই ঋণপত্রকে কিন্তু শেয়ারে রূপান্তর করা যায়, অর্থাৎ ঋণপত্র শেয়ারে পরিবর্তনযোগ্য হয়। এটাই হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র, কিন্তু এটা উল্লেখিত সময় অর্থাৎ পরিপক্ক সময়ের আগেই করতে হবে। এরপর হচ্ছে ফেরতযোগ্য বন্ড। এটা এক ধরনের বন্ড বা ঋণপত্র যেটা ঋণ প্রদানকারী না ঋণ ইস্যুকারী প্রতিষ্ঠান যে কোনো সময় বা একটা নির্দিষ্ট সময় পর ধারকের কাছ থেকে কি করতে পারে, পুনঃ ক্রয় করে নিতে পারে, অর্থাৎ ফেরত নিয়ে নিতে পারে। পুট বন্ড। পুট বন্ড কি, যে যে ঋণপত্রের ধারক ঋণ গ্রহীতাকে ঋণপত্র পুনঃক্রয়ের জন্য চাপ প্রয়োগ করতে পারে, সেটাই হচ্ছে পুট বন্ড। ঋণপত্রের ধারক ঋণ গ্রহীতাকে ঋণপত্র পুনঃক্রয়ের জন্য কিন্তু চাপ প্রয়োগ করতে পারে একটা নির্দিষ্ট দামে, সেটাই হচ্ছে পুট বন্ড, যে এটা নিতেই হবে। এরপর রয়েছে জিরো কুপন বন্ড। এটা এক ধরনের ঋণপত্র যেখানে ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না। তাহলে লাভ, এটা হচ্ছে বাট্টায় বিক্রি করা হয়, এই বন্ডগুলো বাট্টায় বিক্রি করা হয়, এবং যখন মেয়াদ পূর্ত হয়ে যায় বা মেয়াদ পূর্তি হয়ে যায়, যখন মেয়াদটা শেষ হয়ে যায়, তখন বন্ডের সমুদায় মূল্য মানে পুরো মূল্য কি করা হয়, ফেরত দেয়া হয়। এই যে ক্রয় মূল্য বাট্টায় যে বিক্রয় করা হয়, সেই ক্রয় মূল্য এবং ঋণপত্রে অন্তর্নিহিত মূল্যের যে পার্থক্য রয়েছে, সেটাই কিন্তু ঋণপত্রের ধারকের আয়। যে মূল্যে ক্রয় করা হয় বাট্টায়, এবং যখন মেয়াদ পূর্তিতে পূর্ণ যে মূল্য ফেরত দেয়া হয়, সেই যে পার্থক্যটা থাকবে সেটাই কিন্তু বন্ড ধারকের ইনকাম। এবং এটা জিরো কুপন বন্ড, যেখানে কোনো সুদ প্রদান করা হয় না। স্থায়ী ও পরিবর্তনশীল সুদযুক্ত ঋণপত্র। যেসব ঋণপত্রের ধারক নির্দিষ্ট সময়ান্তে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পান, তাকে স্থায়ী সুদযুক্ত ঋণপত্র বলা হয়। কিন্তু এর বিপরীতটা কি, যে ঋণপত্রের ঋণ গ্রহীতা নির্দিষ্ট সময় পর পর ভিন্ন ভিন্ন হারে যখন সুদ পায়, সেটা হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত ঋণপত্র। একটা হবে স্থায়ী, যেটা কোনো পরিবর্তন নেই সুদের, আর আরেকটা ভিন্ন ভিন্ন হার হতে পারে সুদের, সেটাই পরিবর্তনশীল সুদযুক্ত ঋণপত্র। আরেকটা হচ্ছে নিবন্ধিত ঋণপত্র। যে ঋণপত্রের ধারকের নাম কোম্পানিতে নিবন্ধিত থাকে এবং যে ঋণপত্র হস্তান্তরযোগ্য নয়, সেটাই হচ্ছে নিবন্ধিত ঋণপত্র, এবং এই ঋণপত্রে নির্দিষ্ট সময় শেষে ধারককে সুদের টাকা পরিশোধ করতে হয়। আরেকটা বন্ড রয়েছে, সেটা হচ্ছে কুপন বন্ড বা বেয়ারার বন্ড। কুপন বন্ড বা বেয়ারার বন্ড কিন্তু হস্তান্তরযোগ্য। কেন? এটা কিন্তু নিবন্ধিত ঋণপত্রের মতো এটা নিবন্ধিত নয়, এই জন্যই এটা হস্তান্তর করা যায়। বন্ডটা যখন যার কাছে থাকবে তখন কিন্তু সেই এই বন্ডের ধারক বলে বিবেচিত হবে, এবং বন্ডের যে সুদ প্রাপ্য হবে, যে ধারক হবে যখন, সেই সুদটা ভোগ করবে। এবং এই বন্ডের সঙ্গে সুদের হার উল্লেখ করে নির্দিষ্ট তারিখযুক্ত একটা কুপন লাগানো থাকে, এবং ধারক কোম্পানিকে কুপন জমা দিয়ে সুদের টাকা উল্লেখ থাকে, যে সুদের টাকাটা উল্লেখ থাকে, সেটা কিন্তু ওই ধারক উত্তোলন করে থাকে। এখানে যে কুপন লাগানো থাকে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে, এজন্য এটার নাম কুপন বন্ড বা বেয়ারার বন্ড, কারণ এটা যে কেউ এটা ধারণ করতে পারে। তাহলে আমরা বন্ডের যে প্রকারভেদ গুলো সেটা আমরা জানলাম, যে জামানতের ভিত্তিতে, জামানতের প্রকৃতির ভিত্তিতে, এবং অন্যান্য বন্ড।
এরপর আমরা জানবো যে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ সম্পর্কে, যে কারা বন্ড ইস্যু করে। সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করে থাকে। তার মধ্যে রয়েছে কিছু কয়েকটা ভাগ, যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা 1976 সালের 1 অক্টোবর তারিখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অধ্যাদেশ নং 40 1976 বলে প্রতিষ্ঠিত হয়। এটি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ, উৎসাহিত করা, বিনিয়োগে পুঁজিবাজার উন্নয়ন, সঞ্চয় সংগ্রহ এবং প্রাসঙ্গিক অন্যান্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর রয়েছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক হচ্ছে পুঁজিবাজারের চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য একটা নতুন আর্থিক প্রতিষ্ঠান। যে প্রচলিত বাণিজ্যিক ব্যাংক ধারণা সম্পূর্ণ কিন্তু পৃথক। এই ব্যাংকে কিন্তু সঞ্চয়, চলতি এবং মেয়াদি কোনো হিসাবই খোলা যায় না। মার্চেন্ট ব্যাংক পরিচালিত হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেগুলেশন 1995 অনুযায়ী। এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি শেয়ার ব্যবসায় জড়িত এবং ইস্যু ব্যবস্থাপনা, শেয়ার কেনা বেচা, আন্ডাররাইটিং প্রভৃতি কাজ করেছেন, তিনি মার্চেন্ট ব্যাংক চালু করতে পারেন। এরপর রয়েছে কিছু অন্যান্য প্রতিষ্ঠান, যেমন আইসিবি ও মার্চেন্ট ব্যাংক ছাড়া কিছু প্রতিষ্ঠান রয়েছে, যে আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানি ইস্যু ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা, আন্ডাররাইটিং ইত্যাদি এ ধরনের কাজ করে থাকে। যেমন ইসলামী ব্যাংক কি করে, বন্ড ইস্যু করে থাকে, তবে এদের পরিধি কিছুটা সীমিত রয়েছে। এবার আমরা বন্ডের বাজার সম্পর্কে জানবো। বর্তমানে দেশে পুঁজিবাজার কিসের উপর নির্ভরশীল? শেয়ারের উপর, শেয়ার সিকিউরিটিজের উপর। আমাদের দেশে বর্তমানে 8টি কোম্পানি ডিবেঞ্চার স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হলেও তাদের মূলত এসবের মূল্য মাত্র 14 কোটি টাকা। মুনাফা, তারল্য ঝুঁকি ইত্যাদি বিবেচনায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ পছন্দ সম্প্রসারণ নিমিত্তে মৌলভিত্তি সম্পন্ন বিভিন্ন বিকল্প সিকিউরিটির যোগান বাড়ানো অত্যন্ত জরুরি। ইতিমধ্যে কয়েকটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান প্রাইভেট প্লেসমেন্টের ভিত্তিতে অ্যাসেট ব্যাকড জিরো কুপন বন্ড ইস্যু করেছে। আশা করা যায় এই সিকিউরিটিজের যোগান আরো কিছু বৃদ্ধি পাবে। বন্ড ইস্যুর কারণ, মূলত বন্ড ইস্যুর মাধ্যমে বৃহৎ কোম্পানিগুলো তাদের দীর্ঘ যে অর্থায়ন সেটা বা যে মূলধন, স্থায়ী মূলধন সেটা করে সংগ্রহ করে থাকে ঋণের মাধ্যমে। সেই বন্ড ইস্যুর কিছু কারণ রয়েছে, যেমন কম খরচ। বন্ড ইস্যু কিন্তু তুলনামূলক কম খরচ এবং এতে আনুষ্ঠানিকতা কম বলে এই খরচটা কম হয়। মূলধন সংগ্রহ সহজ, বন্ডের মাধ্যমে সহজে কি হয়, মূলধন সংগ্রহ করা যায়। নিয়ন্ত্রণ সহজ, বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সহজ হয়। মুনাফা সর্বাধিকরণ, ঋণপত্র ইস্যুর মাধ্যমে প্রফিট ম্যাক্সিমাইজেশন সহজ হয়। নমনীয়তা, রূপান্তরযোগ্য বন্ডকে যেহেতু সাধারণ শেয়ার রূপান্তর করা যায় তাই এটি নমনীয়। এরপর আসছে বন্ডের মূল্য নির্ধারণ। বন্ড হোল্ডার বা বন্ডের ধারকগণ প্রতি বছর বন্ড হতে কি পাই? নির্দিষ্ট হারে বা পরিবর্তন হার যেটাই পাক একটা সুদ পাই, এবং মেয়াদ শেষে বন্ডের লিখিত মূল্যটাও ফেরত পাই। অর্থাৎ বন্ড হোল্ডার বন্ড হতে দুই রকম জিনিস, দুই ধরনের ইনকাম করে প্রতি বছর, যে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ এবং মেয়াদ শেষে বন্ডের লিখিত মূল্যটা ফেরত। তো এই বন্ডের মূল্য নির্ধারণের একটা সূত্র রয়েছে, সেটা কি?
VB summation n t is equal to 1 IT divided 1 plus KD to the power T plus MV divided 1 plus KD to the power M. এখানে VB টা কি? VB হচ্ছে বন্ডের প্রত্যাশিত বর্তমান মূল্য। বন্ডের প্রত্যাশিত বর্তমান মূল্য এটাই নির্ণয় করতে হবে। আইটি হচ্ছে বার্ষিক বা প্রতি মেয়াদে প্রাপ্ত সুদ। কেডি প্রত্যাশিত আয়ের হার। এমভি মেয়াদ শেষে প্রাপ্ত লিখিত মূল্য। টি বন্ডের মেয়াদের বছর সমূহ। এন বন্ডের মেয়াদ। আমি আবার বলছি, ভিবি বন্ডের প্রত্যাশিত বর্তমান মূল্য। আইটি বার্ষিক বা প্রতি মেয়াদে বন্ডের সুদ। কেডি প্রত্যাশিত আয়ের হার। এমভি মেয়াদ শেষে প্রাপ্ত লিখিত মূল্য। টি বন্ডের মেয়াদের বছরসমূহ। এন বন্ডের মেয়াদ। একটা উদাহরণ বলি, এবিসি কোম্পানি কর্তৃক ইস্যুকৃত 7 বছর মেয়াদী বন্ডের লিখিত মূল্য হলো 1000 টাকা এবং কুপন হার 10%। বাট্টার হার 6% হলে বন্ডের মূল্য কত? এখানে দেওয়া আছে লিখিত মূল্য 1000 টাকা, কুপন হার 10% এবং বাট্টার হার 6%। তাহলে বন্ডের মূল্য, বন্ডের যে প্রত্যাশিত মূল্য ভিবি, এটাই বের করতে বলেছে। তাহলে এখানে আমরা অন্যান্য যেহেতু ভিবি বের করতে হবে, তাহলে আমরা সূত্র যেটা আমরা দেখলাম উপরে সূত্রতে এই মূল্য মানগুলো বসিয়ে কি পাই, যে যদি আমরা আইটি ইন্টারেস্ট প্রতি মেয়াদে প্রাপ্ত সুদ, যেমন লিখিত মূল্য 1000 টাকার উপর যে কুপন হার 10% দিয়ে সুদ যদি আমরা বের করি তাহলে হয় 100 টাকা। তাহলে আইটি ইজ ইকুয়াল টু 100 টাকা। এমবি লিখিত মূল্য যেটা মেয়াদ শেষে প্রাপ্ত লিখিত মূল্য 1000 টাকা দেয়া আছে, তাহলে আইটি 100 টাকা পেলাম, এমবি আমরা পেলাম 1000 টাকা। কেডি প্রত্যাশিত আয়ের হার, যেটা বাটার হার 6% দেয়া আছে, তাহলে 6% মানে 0.06। আর টি বন্ডের মেয়াদের বছরগুলো, এখানে যেহেতু 7 বছর করা আছে তাহলে বন্ডের মেয়াদের বছর 7টা বছর হবে, 1 2 3 4 5 6 7, এবং এন হচ্ছে বন্ডের মেয়াদ 7 বছর, শুধু 7। তাহলে এখানে যদি আমরা ভিবি বের করার জন্য যদি মান বসাই তাহলে কিন্তু আমরা আইটি যে মান সেখানে 100 পেয়েছি, তাহলে 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 1 প্লাস আবার 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 2 প্লাস 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 3 যোগ 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 4 যোগ 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 5 যোগ 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 6 যোগ 100 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার 7। এভাবে 7 পর্যন্ত নিলাম, যেহেতু সবগুলো যোগফল আমরা যে সামেশন দেয়া আছে আইটি ডিভাইডেড 1 প্লাস কেডি টু দি পাওয়ার টি, এরপরে এর সাথে যোগ করব যোগ এমভি ডিভাইডেড 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন, এর মান বসাই, এমভি এর মান 1000 ডিভাইডেড বাই 1 যোগ 0.06 টু দি পাওয়ার এন এর মান 7। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হয় 1223.31 টাকা। তাহলে ভিবির মান হচ্ছে 1223.31 টাকা বন্ডের মূল্য। যে কোনো সিকিউরিটির সাথে জড়িত ঝুঁকির মাত্রার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে প্রত্যাশিত আয়ের হার বা বাট্টার হার নির্ধারণ করা হয়।
এবং বার্তার যে হার প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ সময়কে বার্তাকৃত করে সিকিউরিটি বর্তমান বাজার মূল্যের সমান করে দেয়, ওই মূল্যটা প্রত্যাশিত আন্তঃপ্রতিদানের হার বলা হয়। এবং এই আন্তঃপ্রতিদানের হার নির্ণয়ের জন্য আমরা আরেকটা উদাহরণ দেখব, যে যে একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, বন্ডের বাজার মূল্য 720 টাকা, বন্ডের মেয়াদ 12 বছর এবং কুপন হার 8% হলে বন্ডের আয় হার কত? এই যে প্রত্যাশিত আয়ের হার বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি দেয়া আছে? কুপন হার 8%, বার্ষিক সুদ আমরা বের করে নেব 1000-এর যদি 8% করি তাহলে হয় 80 টাকা। তাহলে আই ইজ ইকুয়াল টু 80 টাকা। লিখিত মূল্য এমভি দেয়া আছে 1000 টাকা, বন্ডের মেয়াদ দেয়া আছে এন 12 বছর, আর টি হলো 1 থেকে 12 পর্যন্ত যে সময়কালগুলো। তাহলে আয়ের হার কেডি এটা দেয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আমরা যদি আয়ের হার যেহেতু দেয়া নেই সেহেতু একটা অনুমান করে আমরা কিন্তু বন্ডের মূল্যটাও দেয়া নেই, বর্তমান যে মূল্য সেটা কিন্তু বের করে নিতে পারি এবং তুলনা করতে পারি। যেমন ভিবি আমরা জানি যে বন্ডের মূল্য নির্ণয় ভিবি ইজ ইকুয়াল টু সামেশন এন ডিভাইডেড বাই অন আইটি ডিভাইডেড 1 প্লাস কেডি প্লাস এমবি ডিভাইডেড 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এক্ষেত্রে আমরা যদি বের করি এই মানগুলো বসিয়ে তাহলে হয় যে 864.04, কিন্তু এখানে বর্তমান মূল্য একটা দেওয়া আছে বন্ডের বাজার মূল্য যে 720 টাকা, কিন্তু 864 720-এর কাছাকাছি হচ্ছে না। তাহলে আর একটু বাট্টার হার আমাদের বাড়াতে হবে। আমরা যদি 16% করি বাট্টার হার, আমরা 10% আগে ধরেছিলাম বাট্টার হার, কিন্তু আমরা যদি এখন 16% করি তাহলে মান বসিয়ে ভিবি এর মান আমরা পাবো 583.76। এটাও কিন্তু 720 টাকার সমান হচ্ছে না। তাহলে এই হারটা আন্তঃপ্রতিদান যে হার, সে হারটা কিন্তু এই 10 থেকে 16%-এর মধ্যে হবে। এবং এই আন্তঃপ্রতিদান হার নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি যে এল আর কেডি ইজ ইকুয়াল টু, অর্থাৎ কেডি যেটা বের করবো আয়ের হার, কেডি ইজ ইকুয়াল টু এল আর মাইনাস এমবি মাইনাস ভিএলআর ডিভাইডেড বাই ভিএলআর মানে ভিএইচআর ইন্টু এইচআর মাইনাস এলআর। এলআর হচ্ছে নিম্ন হার 10%, এইচআর হচ্ছে উচ্চ হার 16%, ভিএলআর হচ্ছে নিম্ন হারের মান আর ভিএইচআর হচ্ছে উচ্চ হারের মান, আর এমবি আমরা জানি যে লিখিত মূল্য 1000, এখানে বাজার মূল্য 720 টাকা, যেহেতু এটার সাথে আমরা তুলনা করছি। তাহলে আমরা ডিসকাউন্টেড কেডি এতে সবগুলো মান বসালে পাবো আমরা 13.08%, এবং এটাই নির্ণয় বন্ডের কি আন্তঃপ্রতিদান হার 13.08%। আজকে ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে।